তানভীর, এই তানভীর। বলুন ভাবি, আপনার দেবর হাজির। হ্যাঁ। তোমার যদি কোনো ইম্পর্ট্যান্ট কাজ না থাকে তাহলে একটু আমার বাপের বাড়ি যেতে পারবে প্লিজ? সরি ভাবি, ভাইয়ার জায়গায় আমি তোমার বাপের বাড়ি যেতে পারবো না। না, সম্ভবই না। এই তানভীর, আমি কিন্তু সিরিয়াস। আপনি সিরিয়াস হলে আমি ডাবল সিরিয়াস। আরে, আমি কি তোমাকে ওর জায়গায় যেতে বলছি নাকি? তুমি একটু আমাদের বাসায় গিয়ে নীলাকে নিয়ে আসবে। তোমার ভাইয়ের অফিসে কিছু কাজ আছে, তাই সে যেতে পারবে না। কি? তোমার ওই দেমাগি বোন এখানে আসবে? ভাবি, তুমি কিন্তু ভালো করেই জানো তোমার বোন আমাকে দুই চোখে দেখতে পারে না, আর আমি যাব তাকে আনতে? সরি ভাবি, মাফ করো। প্লিজ ভাই যাও, ওকে গিয়ে নিয়ে আসো। নীলা বলেছে তুমি না গেলে ও এখানে আসবে না। তুমি তো জানোই নীলা যেটা বলবে সেটাই করবে। ওকে ভাবি, শুধু তুমি বলছো বলে যাচ্ছি। তবে শুনে রাখো, তোমার বোন যতদিন আমাদের এখানে থাকবে আমি ততদিন আবিরদের বাসায় গিয়ে থাকবো। ওর সাথে এক বাড়িতে থাকা আমার পক্ষে অসম্ভব। এই বলে নিজের রুমে চলে এলাম। নীলা হলো ভাবির একমাত্র ছোট বোন, মানে আমার বেআইন। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। ভাইয়ার বিয়ের দিন প্রথম দেখায় আমি তার প্রেমে পড়ে যাই, কিন্তু ওই মেয়েটা আমাকে পাত্তাই দিল না। কলেজের সব মেয়েরা আমাকে দেখে প্রতিদিন কমপক্ষে 5বার ক্রাশ খায়। অন্যদিকে নীলার ওপর আমি দিনে যতবার দেখি ততবারই বাস খাই, কিন্তু তার সেদিকে কোনো খেয়ালই নেই। আমাকে বলে আমি নাকি লুচ্চা, সবসময় মেয়েদের পেছন পেছন ঘুরঘুর করি, আমার চরিত্রে ঠিক নেই। তাই আমি তার সামনে যেতে চাই না। যে আমাকে দেখতেই পারে না তার পেছনে পড়ে থেকে কী লাভ। এসব ভাবতে ভাবতে রেডি হয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে। ভাবিদের বাসায় পৌঁছাতে বিকাল হয়ে যাবে। বাসায় ঢুকতে যাব তখনই নীলার মুখোমুখি হলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? হঠাৎ কি হলো এই মেয়ের, আমাকে তুমি করে বলছে? ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই তুমি আমাকে আপনি করে বলছো কেন? এর আগে তো কখনো আপনি করে বলনি। আপনি আমার ভাইয়ের শালিকা, মানে আমার বেআইন, আর বেআইনকে তো সবাই আপনি করেই বলে। এই তুমি এমন করছো কেন? কই, আমি আবার কেমন করছি? এসব ছাড়েন, আমি খুব ক্লান্ত। একটু ভেতরে যেতে পারি বেন সাহেবা? আমি তাকে পাশ কাটিয়ে ভেতরে চলে আসলাম। নীলা আমার কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হঠাৎ নীলার কি এমন হলো জানি না। আমার সাথে এত ভালো ব্যবহার করার কারণটা কি হতে পারে? পরের দিন সকালে নীলাকে সাথে নিয়ে বাসায় চলে আসলাম। এর মাঝে বেশ কয়েকবার নীলা আমার সাথে কথা বলতে চেষ্টা করলেও আমি এড়িয়ে যাই। বাসায় এসে ব্যাগপত্র গুছিয়ে আবিরদের বাসায় যাওয়ার জন্য বের হচ্ছি, এমন সময় ভাবি বলল, সত্যি সত্যিই চলে যাচ্ছ? তানভীর, এভাবে রাগ করে চলে যেও না। নীলা ওর ভুল বুঝতে পেরেছে। প্লিজ ভাই, তুমি আমার বোনটাকে ক্ষমা করে দাও। সরি ভাবি, তোমার এই কথাটা রাখতে পারলাম না। এই বলে ভাবিকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, এমন সময় কেউ আমার হাত ধরে হ্যাসকা টান মেরে তার বুকের সাথে মিশিয়ে নিল। উফ, এত জোরে চেপে ধরেছে আমার দম আটকে যাবে মনে হচ্ছে। আমি খুব কষ্ট করে তার থেকে নিজেকে ছাড়িয়ে দেখি নীলা। এই তুমি চলে যেও না প্লিজ। আমি তোমার সাথে আগে যা যা করেছি তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তো একটা চরিত্রহীন ছেলে, আমার কাছে মাপ চেয়ে নিজেকে কেন ছোট করছেন? নীলা আমার হাত জোর করে বলল। প্লিজ আমাকে। নীলা কিছু বলার আগেই আমি তাকে আটকে দিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসে আবিরকে কল দিয়ে ক্লাবের সামনে আসতে বললাম। আমি ক্লাব ঘরের সামনে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর আবির এসে বলল, কিরে শালা, ব্যাগ নিয়ে এখানে দাঁড়িয়ে কি করছিস? আবির, একটা বড়সড় সমস্যায় পড়েছি, তাই কিছুদিন তোদের বাসায় থাকবো। তোর কোনো প্রবলেম হবে না তো? আরে না, তুই যতদিন ইচ্ছা থাকবি, কিন্তু তোর প্রবলেমটা কি বলতো, যার জন্য তোদের এত বড় বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে থাকতে হবে? প্রবলেমটা হলো নীলা আমাদের বাসায় আসছে। কোন নীলা? ভাবির ছোট বোন নীলা ভাবির কথা বলছিস? হ্যাঁ, ওই। কিন্তু তুই তো মেয়েটাকে পছন্দ করিস, তাহলে তাকে রেখে চলে আসলি কেন? কারণ সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই কিছুটা প্রতিশোধ আমিও নিচ্ছি। তুই তো বলেছিলি ভাবি তোকে একটু লাইক করে না।
করতো না, কিন্তু এখন করে। সে এখন নিজের থেকেও বেশি আমাকে পছন্দ করে। আমি তাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু কি করব বল, সে আমাকে চরিত্রহীন বলেছিল। আচ্ছা ঠিক আছে, এখন চল বাসায় যাই। আম্মু খাবার বেড়ে বসে আছে, তখন তুই কল দিছিস। আচ্ছা চল দেখি, আন্টি নিশ্চয়ই তোর ওপর রেগে আছে। তারপর আবিরের সাথে ওদের বাসায় আসতে দেখি আন্টি খাবার নিয়ে বসে বসে আবিরের জন্য অপেক্ষা করছে। আমাকে দেখেই বসতে বলে আমার জন্য খাবার বেড়ে দিল। তিনজন একসাথে খাবার খেয়ে গল্প করছি। কিছুক্ষণ পর আবিরদের বাসার ছাদে এসে বসলাম। আবিরদের বাড়ির ছাদ থেকে আমাদের বাড়ির ছাদ দেখা যায়। আমার চোখ সেদিকে যেতেই অবাক হয়ে তাকিয়ে রইলাম। নীলা ছাদে এসে দাঁড়িয়ে আছে। দূর থেকে যতটুকু দেখতে পেলাম তাতে বুঝতে পারলাম নীলার খুব মন খারাপ। হয়তো আমি বাসা থেকে চলে আসার জন্য সে মন খারাপ করে আছে। আমি আসার সময় নীলা আমাকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু আমি তার কথাগুলো না শুনেই অভিমান করে চলে আসলাম। ধুর, একটু শুনে আসলে কি এমন হতো। আর ওই মায়াবী মুখটা কেমন মলিন হয়ে আছে, যা দেখে আমার একটুও ভালো লাগছে না। তাই আর বসে না থেকে আবিরের রুমে এসে শুয়ে পড়লাম। আবির আমাকে শুতে দেখে বলল, তানবীর, তুই এই অসময়ে শুয়ে আছিস কেন? চল বাইরে থেকে ঘুরে আসি। আমি কিছুক্ষণ ভেবে বললাম, হ্যাঁ চল, মাঠের দিকে যাওয়া যাক। আমার কথা শুনে আবির শয়তানি হাসি হাসছে। কিরে শালা, এভাবে হাসছিস কেন? আরে আমি তো জানি তুই কেন মাঠের দিকে যেতে চাচ্ছিস। ভাবির সাথে দেখা করার মতলব, তাই না? হ্যাঁ তাই। নীলা তখন কি যেন বলতে চাইছিল, কিন্তু আমি শুনতে চাইনি। এখন আমার মনে হচ্ছে তখন কথাটা শোনা উচিত ছিল। তাহলে এখনো শুয়ে আছিস কেন? চল যাই, আমিও মনিকার সাথে দেখা করে আসি। আমি আর আবির আমাদের বাসার সামনে গিয়ে মাঠের দিকে যাচ্ছি আর এদিক সেদিক তাকাচ্ছি, কিন্তু নীলাকে আশেপাশে কোথাও দেখছি না। তাই মন খারাপ করে হাঁটছি। এমন সময় কেউ আমার শার্টের কলার চেপে ধরে গলির ভেতরে টেনে নিল। হঠাৎ কেউ এমন করায় আমি অনেকটা ঘাবড়ে গিয়ে সামনের দিকে তাকিয়ে দেখি নীলা আমার শার্টের কলারটা শক্ত করে চেপে ধরে আছে। তারপর আমি কিছু বলার আগেই নীলা রাগী চোখে তাকিয়ে বলল, এই তুই আমার কথাটা না শুনেই চলে গেলি কেন? তোর সাহস হয় কি করে আমাকে বাসায় এনে রেখে চলে যাওয়ার? আমি কেন তোদের বাসায় আসছি জানিস? শুধু তোর জন্য। আর সেই তুই কিনা আমার সাথে রাগ দেখিয়ে বাড়ি ছেড়ে চলে গেছিস। নীলা, আমি সরি। তানভীর সরি, আমি সেদিন খুব বেশি বলে ফেলেছিলাম। আসলে ওই দিন আমার সবচেয়ে কাছের বান্ধবী সাদিয়ার সাথে একটা বিষয় নিয়ে খুব ঝগড়া হয়। তখন আমি ওর উপর খুব রেগেছিলাম, তাই তোমাকে ওই কথাটা বলে ফেলেছি। প্লিজ তানভীর, আমাকে ক্ষমা করে দাও। নীলা কথাগুলো বলার সময় তার দু চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল। হ্যাঁ, এটা সত্যি যে নীলা ওর বেস্ট ফ্রেন্ড সাদিয়াকে অনেক ভালোবাসে, বলতে গেলে ভাবির থেকেও বেশি। তাই হয়তো রাগের মাথায় আমাকে এসব বলে ফেলেছিল। আমি আজ নীলার কথাটা না শুনে সত্যিই খুব ভুল করেছি। নীলার চোখের পানি দেখে কেন জানি নিজেকে ঠিক রাখতে পারছি না। নীলা আমাকে চুপ করে থাকতে দেখে আবারও বলল, যেও না প্লিজ, আমি এখানে শুধু তোমার জন্যই এসেছিলাম। তুমি চলে গেলে আমার কি হবে? আমি তার চোখে লেগে থাকা পানিটুকু মুছে দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না। আপনি বাসায় গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসেন, আমি আবিরদের বাসা থেকে ব্যাগটা নিয়ে আসছি। নীলা আমি বাড়িতে চলে আসবো শুনে খুব খুশি হয়ে বলল, সত্যিই যাবে না তো? সত্যি। কথাটা বলেই আবিরদের বাসা থেকে ব্যাগটা নিয়ে বাসায় চলে আসলাম। রুম থেকে বেরিয়ে নিচে যাচ্ছি, এমন সময় নীলা আমার হাত ধরে টেনে ছাদে নিয়ে আসলো। কি ব্যাপার, আমাকে এভাবে ছাদে নিয়ে আসলেন কেন? তার আগে বলো, তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমার ইচ্ছে করছে তাই বলছি। এই একদম মিথ্যে বলবে না। আবার যদি আপনি করে বলছো একদম মেরে ফেলবো বলে দিলাম। তো কি করে ডাকবো? তারপর নিচের দিকে তাকিয়ে বললাম, তুমি করে বলার অধিকার তো পেলাম না, তাই আপনি করেই বলি। তানভীর, তুমি যেদিন আমার বলা বাজে কথা শুনে অভিমান করে চলে আসলে, সেই দিন রাতে আমি তোমাকে খুব মিস করতে শুরু করি। কিছুদিন যাওয়ার পর বুঝতে পারি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই আমি আপুকে বলছি তুমি যেন আমাকে নিতে আমাদের বাসায় যাও। আই লাভ ইউ তানভীর, খুব ভালোবেসে ফেলেছি তোমায়।
আই লাভ ইউ টু নীলা। বুঝলাম, তুমিও এখন আমাকে ভালোবাসো। তাহলে তুমি করেই বলা যায়। জানো, তুমি আমার চরিত্র নিয়ে কথা বলাই আমার কতটা খারাপ লেগেছিল। সরি, আমি আসলে সেই দিন না বুঝেই কথাটা বলে ফেলেছি। আচ্ছা, এই নিয়ে আর মন খারাপ করো না। এখনও সন্ধ্যা হতে অনেকটা সময় বাকি আছে। চলো না, আমরা সামনের পার্কটা থেকে ঘুরে আসি। নীলা খুব খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে বলল। চলো। তারপর নীলাকে নিয়ে রিকশায় করে পার্কে আসলাম। গিয়ে দেখি একপাশে ফুচকার দোকান। তারপর নীলার দিকে তাকিয়ে দেখি ফুচকার দোকানের দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই চোখ ফিরিয়ে নিল। নীলার হাত ধরে হ্যাচকা টান মেরে আমার পাশে দাঁড় করিয়ে বললাম, ফুচকা খাবে? নীলা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আমি মুচকি হেসে নীলাকে নিয়ে ফুচকার দোকানে গেলাম। ফুচকা খাওয়া শেষে দুজনে বেঞ্চে বসে আছি। নীলার কাঁধে হাত রেখে আমার কাছে নিয়ে এসে বললাম, আচ্ছা নীলা, তুমি কি আমাকে ভয় পাও? কই না তো, তোমাকে কেন ভয় পাবো? তাহলে ওইভাবে ফুচকার দোকানের দিকে তাকিয়েছিলে কেন? আমাকে বলতে ফুচকা খাবে, তাহলে কি আমি কিনে দিতাম না? সরি, আর এমন হবে না। মনে থাকে যেন। আমি তোমার ভয়ের কারণ হতে চাই না। বন্ধু হয়ে সারা জীবন তোমার পাশে থাকতে চাই। তাই যা লাগবে নির্দ্বিধায় বলবে। আচ্ছা সরি, আর করবো না এমন। এই চলো, আইসক্রিম খাবো। পরে খেও, যাওয়ার সময় কিনে দিব। এখন একটু চুপ করে বসে থাকো, আমি তোমাকে দেখছি। কথাটা শুনে নীলা খুব লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে, তাই নীলা আর আমার জন্য 2টা আইসক্রিম নিয়ে খেতে খেতে বাসায় চলে আসলাম। রাতে খাওয়ার জন্য নিচে যাচ্ছিলাম, এমন সময় শুনতে পেলাম ভাবি সবার সামনে আমাদের দুজনের রিলেশনের কথাটা বলে দিচ্ছে, যার জন্য ভাবির ওপর আমার খুব রাগ হচ্ছে। আজই প্রেমের শুরু, আর আজই সবাইকে বলে দিবে? কোথায় ভাবলাম একটু লুকিয়ে লুকিয়ে নীলার সাথে প্রেম করব। লুকিয়ে প্রেম করার নাকি মজাই আলাদা। কিন্তু আমার ভাবি সেটা আর সহ্য হলো না। ভাবির ওপর রাগ করে ছাদে চলে আসলাম। কিছুক্ষণ পর নীলা এসে বলল, এই দেখলাম তুমি খাবার খেতে নিচে নামছিলে, তাহলে না খেয়ে ছাদে এসে কি করছো? খাবো কিভাবে? তোমার বোনের লেকচার শুনেই পেট ভরে গেছে। এই, তুমি রাগ করছো কেন? আপু আবার কি করেছে? কি আর করবে, আমরা দুজনে যে শিশু শিশু প্রেমটা শুরু করেছিলাম সেটা বলে দিছে সবাইকে। কি বলছো? সব বলে দিছে? এখন তাহলে কি হবে? কি আর হবে, আমাদের বিয়ে হবে। নীলা আমাদের বিয়ের কথাটা শুনেই ঠাস করে আমার গালে একটা বসিয়ে দিল। আরে ভাই, চট দেয়নি, চুমু দিছে। কি হলো? তাহলে তো ভালোই হলো, কিন্তু তুমি এত বড় খুশির খবরটা শুনে বাচ্চাদের মতো কান্না করছো কেন? কাঁদবো না তো হাসবো? এখনই বিয়ে হয়ে গেলে আমরা প্রেম করব কবে? কেন, বিয়ের পর বুঝি প্রেম করা যায় না? যাই, কিন্তু কোনো কিন্তু নয়, আমরা দুজন বিয়ের পরেই প্রেম করব। আচ্ছা, তুমি যখন চাইছো তাহলে বিয়ের পরই না হয় প্রেমটা সেরে নিব। এই নীলা, একটা কিস দাও না। এই, একদম দুষ্টুমি করবা না, যা হবে বিয়ের পর। এখন নিচে চলো, খাবার খাবে। এই বলে দ্রুত নীলা ছাদ থেকে নিচে চলে গেল। আমিও নিচে এসে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। আজ নীলা বাসায় ফিরে যাচ্ছে। নীলা চলে যাওয়ার 2 দিন পর আমরা পুরো ফ্যামিলি নীলাদের বাসায় গেলাম আমাদের বিয়ের ডেট ফিক্সড করতে। আব্বু আম্মু ভাইয়া আর ভাবি আঙ্কেল আন্টির সাথে গল্প করছে। সেই ফাঁকে আমি নীলার রুমে চলে আসলাম। এসে দেখি নীলা আয়নার সামনে বসে ময়দার বক্স খুলছে। আমি দৌড়ে গিয়ে নীলার হাত থেকে ময়দার বক্সটা কেড়ে নিয়ে পাশে থাকা ডাস্টবিনে ফেলে দিলাম। আমার এমন কাজে নীলা রেগে আগুন হয়ে আমার শার্টের কলার চেপে ধরল। এই, তুমি আমার মেকআপ বক্স ডাস্টবিনে কেন ফেললে? মুচকি হেসে বললাম, আমার বউকে এসব ময়দা মাখতে দিব না তাই। নীলা খুব রেগে আমার কলার ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল। অমনি আমার বুকে শক্ত করে চেপে ধরলাম। এই ছাড়ো, তুমি খুব খারাপ। আমার নতুন মেকআপ বক্সটা এভাবে ফেলে দিলে। আমি নীলার কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে বললাম, আমার বউটা না এমনিতেই খুব সুন্দর, তাই তার ময়দা মাখার কোনো প্রয়োজন নেই। আমি এসব পছন্দ করি না, তবুও কি তুমি এই সুন্দর মুখে ময়দা মাখবে? আমিও তো তোমার জন্যই সাজতে চেয়েছিলাম,
তোমার যদি ভালো না লাগে তাহলে আর এসব দিব না। এই তো আমার সোনা বউ। কিছুক্ষণ পর ভাইয়া এসে বলল আমাদের বিয়ে নাকি আমার পড়াশোনা শেষ হলে তারপরই দিবে, তাহলে আরও 2 বছর অপেক্ষা করতে হবে। আরে আমি কাঁদছি কেন, আমি তো নীলার সাথে প্রেম করতে চেয়েছিলাম। হুর। এভাবেই চলতে লাগলো আমাদের দুষ্টু মিষ্টি প্রেম কাহিনী। সবাই আমাদের জন্য দোয়া করবেন, খুব শীঘ্রই যেন বিয়েটা করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।